একটি নিরীহ কালো বেড়ালকে অত্যাচার করে মৃত্যুর মুখে ঠেলে দেয় মানুষরূপী বর্বর কিছু লোকজন। তারপরে একে একে তারা বীভৎসভাবে ঢলে পড়ল মৃত্যু মুখে। কে আছে এই মৃত্যুর পেছনে? জানতে হলে শুনতে হবে আশিক মাহমুদের লেখা গল্প কালো বেড়ালের আতঙ্ক। গল্পের সূত্রধার হিসেবে রইলাম আমি মৌমিতা। শুরু হচ্ছে হাড় হিম করা ভৌতিক গল্প কালো বিড়ালের আতঙ্ক। সন্ধ্যার সময় বাজার করে ফেরার সময় দেখলাম এলাকার কয়েকজন পাতি মস্তান গোছের ছেলেপিলে জটলা পাকিয়ে একটা বেড়ালকে মারধর করবার চেষ্টা করছে। বেড়ালটা প্রাণে বাঁচবার জন্য 4 হাত পা সমানে ছোঁড়াছুড়ি করলেও তাদের শক্তির কাছে পরাস্ত হয়ে গিয়ে দাঁত খিচিয়ে অদ্ভুত একটা গোঙানি দিয়ে যাচ্ছে। একটা অবলা প্রাণীকে এইভাবে অত্যাচার করার দৃশ্যটা আমার কাছে বড্ড অমানবিক লাগলো। হাতে থাকা ব্যাগটা রেখে দৌড়ে গেলাম সেদিকে। এগিয়ে গিয়ে একজনকে উদ্দেশ্য করে বললাম, এই অবলা প্রাণীটাকে ওভাবে মারধর করার মানে কি? হ্যাঁ, কি করেছে বিড়ালটা? ওদের ভেতর থেকে একজন বয়োজ্যেষ্ঠ কাঁধ ঝুঁকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তাতে তোমার কি? হ্যাঁ, নিজের চরকায় তেল দাও না। লোকটার উপর ভীষণ রাগ হলো। যে বয়সে নামাজ কালাম পড়বে সেই বয়সে এসে লোকটা তো নিজেও পাপ করছে, তার সঙ্গে কয়েকজন সাঙ্গপাঙ্গকেও জুটিয়েছে। ভ্রু কুঁচকে রূঢ় কণ্ঠে বললাম, এই বয়সে এসে কোথায় নামাজ কালাম পড়বেন তা না করে একটা অবলা জানোয়ারকে মারতে যাচ্ছেন? ওর অপরাধটা কি করেছে? এই যে মানবতার ফেরিওয়ালা, বুঝলে, আমাদের জ্ঞান দিতে এসো না। নিজের কাজে এসেছিস, কাজে যা, কাজটা কর গিয়ে। আমাদের কাজে নাক গলাতে আসলে শেষমেশ নাকটাই হারাবি, বুঝলি? লোকটার ওপর তিক্ততা জন্মে গেল কথাগুলো শুনে। লোকটা এই অঞ্চলের ভারপ্রাপ্ত মেয়রের ডান হাত, তাই বলে কাঁধের ওপর মেয়রের হাত আছে বলে যা ইচ্ছে তাই করবে? দেশে কি আইন কানুন বলে কিচ্ছু নেই? সব উঠে গেল নাকি? এইভাবে একটা অবলা জানোয়ারকে মারার কোনো অধিকার নেই ওদের। আরে ভাই, মানছি আপনার ক্ষমতা আছে, তাই বলে এই অবলা প্রাণীটাকে এইভাবে মারবেন সবাই মিলে? মারার জন্য কি অন্য কিছু পাননি? আচ্ছা, কি অপরাধ করেছে বিড়ালটা আপনি বলুন তো? দানবাকৃতির লোকটা এবার একটা বিশ্রী গালি দিয়ে বলল, তখন থেকে একটাই কথা, কি করছে ওটা, কি করছে? আরে কি না করছে ওটা? ওটা বিড়াল না, একটা অপয়া, শয়তানের ভাই। দেখ দেখ, চোখগুলো দেখলেই কেমন জানি ভয়ে গা সেদিয়ে যাচ্ছে। ওর জন্য আজকে আমাদের বড় ভাই মরতে মরতে বেঁচে গিয়েছে। ওর দিকে তাকালেই সেই দিনটা খারাপ চায় আমাদের। অমন বিদঘুটে নিকশ কালো বিড়াল বাপের জন্মে দেখিনি। পুরো শরীরটা যেন আলকাতরার ভেতরে চুবানোর পর তুলে দেওয়া হয়েছে। অন্ধকারের সামনে পড়লে যে কেউ ভয়ে আঁতকে উঠবে। হ্যাঁ, আর একটু গাঢ় অন্ধকারের মাঝে তো কেউ দেখতেই পাবে না হতচ্ছাড়াটাকে। লোকটার কথা শুনে বেড়ালটার দিকে তাকালাম আমি। বেড়ালটা আসলে দেখতে একদম বিদঘুটে টাইপের, নিকশ কালো গায়ের রং, শরীরে কালো বই অন্য কোনো রঙের ছিটে ফোটাও নেই, এমনকি চোখের মণিগুলো পর্যন্ত অন্ধকারে মোড়ানো। বেড়ালটা আমার দিকে কালো কালো চোখ জোড়া দিয়ে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের করুণ চাহনি দিয়ে বোঝাতে চাইছে, দয়া করে আমাকে এদের হাত থেকে বাঁচাও, আমার কোনো অপরাধ নেই, আমার কোনো দোষ নেই, আমাকে বাঁচাও, না হলে আমাকে এরা মেরে ফেলবে। ভাই বলে হয়তো মেয়রকে সম্বোধন করছে লোকটা। দুপুরের দিকে লোক মুখে শুনেছিলাম গাড়ির ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করেছে এলাকার মেয়র। শীতল গলায় বললাম, আচ্ছা শুনুন, আপনাদের ভাই অ্যাক্সিডেন্ট করেছেন তার গাড়ি ব্রেক ফেল করে। আপনারা যদি এতই শাস্তি দিতে উদগ্রীব হন, তাহলে গাড়িটাকে ভাঙচুর করুন, নয়তো পুড়িয়ে দিন। এখানে এই অবলা প্রাণীটার কি দোষ? তাকে এইভাবে মারধর করবেন কিসের ভিত্তিতে? দোষ আছে দেখেই বলছি। বিড়াল পথ কাটলে বিপদের আশঙ্কা থাকে, আর এই ভুতুরে বিড়ালটা পথ কাটলে তো বিপদ নিশ্চিত। আজকে সকালেই আমাদের ভাই বাড়ি থেকে বের হওয়ার সময় এই অপয়া বিড়ালটা রাস্তা কেটেছে।
আর সেই জন্যই ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই তোরা হাঁ করে দেখছিস কি? জলদি পিটিয়ে পিটিয়ে শেষ করে দে হতচ্ছাড়াটাকে। লোকটার বলা শেষ দুটো বাক্য যেন আমার ভেতরের পৌরুষকে নাড়া দিল। এক লাফে গিয়ে বিড়ালটা হাত থেকে কেড়ে নিয়ে ঝোপের দিকে ছুঁড়ে মারলাম। এবার দানবাকৃতির লোকটা ক্ষুব্ধ হয়ে বলল, তোর এত বড় সাহস, আমাদের কাজে বাধা দিস? তখন থেকে ভালোভাবে বলছি, দেখ কথা গায়ে লাগছে না। এই এটাকেও আগে শেষ করতো, তারপর ওটাকে দেখছি। তোরা দুজনে গিয়ে ওটাকে ধরে আন, দুটোকেই মেরে এখানে পুঁতে রেখে দেব। কথাগুলো শেষ করতে না করতেই সামনে দাঁড়িয়ে থাকা দুজন লোক হাতে থাকা লাঠি নিয়ে রুদ্ধশ্বাসে আমার দিকে তেড়ে এলো। আমি কোনো কিছু বোঝার আগেই সপাটে নেমে আসলো মাথার ওপরে। অসহ্য এক তীব্র যন্ত্রণায় চেঁচিয়ে উঠে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লাম আমি। হাত জোড়া রক্তে ভিজে গিয়েছে বুঝতে পারছি। স্নায়ুগুলো ক্রমশই অবশ হয়ে আসছে। হাত পা থরথরানি দিয়ে কাঁপছে। চোখ জোড়াও নিদ্রা যাওয়ার জন্য ইতিমধ্যে মস্তিষ্কের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। একটা আর্তনাদ করে মাটির ওপর শুয়ে পড়লাম। অর্ধ নিমজ্জিত চোখ জোড়া দিয়ে দেখলাম বাকি দুজন বিড়ালটাকে ধরে এনেছে আবার। বিড়ালটা আগের মতো আবার দাঁত খিচিয়ে আর্তনাদ করছে বাঁচবার জন্য। একজন দড়ি দিয়ে বিড়ালটার 4 হাত পা বেঁধে আমার সামনে ফেলে দিল। তারপর বয়োজ্যেষ্ঠ লোকটা একটা পৈশাচিক হাসি হেসে বলল, এই যে পশুদের ফেরিওয়ালা, এইবার এইবার কে রক্ষা করবে পাঁচি বিড়ালটাকে? এই দেখ। বলেই 4 জন একসাথে হাতের লাঠি দিয়ে বিড়ালটার মাথা বরাবর সজোরে আঘাত করে বসল। বিড়ালটা আঘাত খেয়ে বাচ্চা শিশুর মতো হাত পা ছড়িয়ে আর্তনাদ করে উঠে মুহূর্তের মধ্যে আবার নিস্তব্ধ হয়ে গেল। মূর্ছা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত বিড়ালটার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। বিড়ালটাও ছলো ছলো দৃষ্টি নিয়ে আমার চোখের দিকে তাকিয়েই দুনিয়ার মায়া ত্যাগ করল। অসহ্য যন্ত্রণা আর অবলা প্রাণীটাকে বাঁচাতে না পারার তীব্র কষ্টে চোখ জোড়া অশ্রুতে ভরে উঠল আমার। পাহাড় সমান ঘৃণা নিয়ে ধীরে ধীরে আমার চোখ দুটো বুজে আসলো। চোখ খুলতেই দেখলাম মাথার ওপর সিলিং ফ্যানটা চক্রাকারে ঘুরছে। চোখের দৃষ্টি নাড়াতেই মাথায় অসম্ভব রকমের ব্যথা অনুভূত হলো। আমার স্ত্রী শিয়রে দাঁড়িয়ে আছে। তার মুখের অভিব্যক্তিতে দুশ্চিন্তা আর ভয় দুই মিশে আছে। ধর্মড়িয়ে আমাকে উঠতে দেখে সুমি বলে উঠল, এখনই উঠো না প্লিজ, তোমার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। ডাক্তার বলেছে তোমাকে রেস্ট করার জন্য। সুমিকে অসহায়ের দৃষ্টিতে হাতটা চেপে ধরতে দেখে নিজেকে সামলিয়ে নিলাম। তারপর বললাম, আমি আমি এখানে আসলাম কিভাবে? কেবিনের ভেতরে অজ্ঞাত পরিচয়ের এক ভদ্রলোক এসে বলল, আমি আপনাকে নিয়ে এসেছি। গতকাল রাতে বাসায় ফেরার সময় দেখি আপনি জ্ঞান শূন্য অবস্থায় রাস্তার এক পাশে পড়ে আছেন। মাথা ফেটে গিয়ে রক্তে একেবারে যাচ্ছে তাই অবস্থা। তাড়াহুড়ো করে আমি তারপর আপনাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়ে দিই। জানি না সঠিক সময় তোমাকে হাসপাতালে না নিয়ে আসলে কি হতো। ভাইয়া, আপনার ঋণ পরিশোধের অযোগ্য আমি। মানুষ মানুষেরই জন্য। আচ্ছা, আমি এখন যাই তাহলে, অন্য আরেক সময় এসে দেখে যাব। আচ্ছা, আপনি ওখানে আর কাউকে দেখতে পাননি? মানে ওখানে আমার পাশে একটা বিড়ালও ছিল, ওটাকে দেখতে পাননি না? কই না তো, আমি শুধু আপনাকেই দেখেছিলাম। আর দেখলেও হয়তো অতটা মালুমে আনিনি। আপনাকে হাসপাতালে আনার তাড়াহুড়োতে হয়তো অন্য কিছু দেখবার সময় হয়ে ওঠেনি। আর ডাক্তার বলেছে আপনার মাথায় চোট লেগেছে। অযথা চিন্তা করলে নিজে তো কষ্ট পাবেনই, সাথে আপনার পাশের মানুষটারও দুশ্চিন্তা আর কষ্ট দুটোই বাড়বে। ওসব চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করুন, ব্রেনকে একটু রিফ্রেশ হতে দিন। আর আমি এখন যাচ্ছি, পরে এক সময় এসে আবার দেখে যাব।
ভদ্রলোক উত্তরের আশা না করে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। আমি সুমির দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো টলমল করছে। আর কোনো প্রশ্ন না করে চুপচাপ হাত দুটো ধরে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আজ সপ্তাহ 2 পর হাসপাতাল থেকে রিলিজ করেছে আমাকে। এখন অনেকটাই সুস্থ আমি, তবে মাথার আঘাতটা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। এখনো মাথার ব্যান্ডেজটা বাঁধাই রয়েছে। এই কদিন আমি যতবারই একাকী থেকেছি, সেদিনের সেই করুণ ছলছল চোখজোড়া আমার চোখের সামনে ভেসে উঠেছে বারবার। আঁখি দুটো আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বারবার বাঁচার জন্য আর্তনাদ করে ডেকেছিল আমায়। আমি বাঁচাতে পারিনি অবলা প্রাণীটাকে। বড্ড খারাপ লেগেছে বিড়ালটার জন্য। রাতে ঘুমের ভেতরেও একরকম অস্বস্তি অনুভব হওয়াতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আমার। তন্দ্রাচ্ছন্ন ঘোর কাটিয়ে উঠতেই মনে হলো রুমের ভেতরের পরিবেশটা কেমন জানি ভারী হয়ে উঠেছে। ড্রিম লাইটের ঘোলাটে আলোতে জানালার দিকে চোখ পড়তেই তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল আমার। তারপর চোখ জোড়া ভালো করে মুছে জানালার দিকে তাকাতেই মনে হলো একজোড়া জ্বলন্ত চোখ শীতল দৃষ্টিতে আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি খানিকটা ক্ষীণ করতেই নিজের মনেই বলে উঠলাম, তুই বেঁচে আছিস? আমি জানতাম তোর কিচ্ছু হবে না। একদিনের ক্ষণিকের পরিচয়ে যাকে এতটা আপন করে ফেলেছি, সে এত সহজে আমাকে ছেড়ে চলে যেতে কিচ্ছুতেই পারে না। না। জানালার পাশে দাঁড়িয়ে থাকা চার পেয়ে প্রাণীটা অদ্ভুত একটা শব্দে ডেকে উঠল, ম্যাও ম্যাও করে। আওয়াজটা কানে আসতেই সরু একটা হাসি ফুটে উঠল আমার ঠোঁটে। জানালার গ্রিল ভেদ করে অবয়বটা ভেতরে প্রবেশ করতেই আমিও হিতাহিত জ্ঞান ভুলে জানালার দিকে পা বাড়িয়ে এগিয়ে গেলাম তার দিকে। মেয়রের 65তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে মেয়রের গেস্ট হাউসে বড়সড় পার্টির আয়োজন করা হয়েছে। শহরের নামকরা সকল ব্যক্তিবর্গ এসেছেন সেই পার্টিতে। লাল সবুজ ফেয়ারি লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো গেস্ট হাউসটা। মেয়র তার জন্মদিন উপলক্ষে কোনো কিছুরই খামতি রাখেননি তার জন্মদিনের পার্টিতে। এক কর্নারে থাক থাক করে সাজানো রয়েছে দেশি বিদেশি নানান পদের পানীয় সমাহার। সেই সাথে মনোরঞ্জনের জন্য আছে রাতপুরীদের মন কাড়া নৃত্যের আয়োজন। আজকের এই রাতে কারোর খেতে মানা নেই। যার যত ইচ্ছা ততটাই মন ভরে রঙিন পানীয় পান করছে আর মনোরঞ্জন লুফে নিচ্ছে। গেস্ট হাউসের এক কর্নারে দাঁড়িয়ে আছে মেয়রের ডান হাত রমেশ, সাথে তার সাঙ্গপাঙ্গুর দল। রমেশ নিজে রঙিন পানির গ্লাসটা হাতে নিয়ে ওদেরকে উদ্দেশ্য করে এলোমেলো একটা ছন্দে বলে উঠল, আজকে কোনো নেই মানা পথ হারাতে, রঙিন পানি খেয়ে হব দিশে হারা, বাড়ির পথের ঠিকানা রইবে না কো কারো জানা, খা যার যত ইচ্ছা খা, একেবারে গলা পর্যন্ত খা সবাই। বড় ভাই, এগুলোর ভেতরে সবচেয়ে দামি কোনটা সেটাই খাও। এই কে আছিস? ছোকরাটাকে এক গ্লাস রেড ওয়াইন দে তো। জীবনে শুধু নাম শুনেছিস, আজ আমার দৌলতে নিজের পেট পর্যন্ত চলে যাবে, বুঝলি? এই হলো রমিজের পাওয়ার। কে? পাওয়ার? হ্যাঁ, সব কিছু পাওয়ার। যার পাওয়ার আছে তার সব কিছু আছে, বুঝলি সবাই? হ্যাঁ বড় ভাই। এই ওয়েটার, একজন নয় সবাইকে একটা করে রেড ওয়াইনের বোতল দে। রমেশ সবাইকে একটা করে বোতল দিতে বলে সামনের দিকে এগিয়ে যায়। লাল ড্রেস পরে রাতপরীর দল নৃত্য করছে।
রমিজের খুব ইচ্ছা করছে তাদেরকে ছুঁয়ে দেখবার। অনেকদিন তো হলো মেয়েদের শরীরের ঘ্রাণ নেওয়া হয়নি তার। কিন্তু মেয়র আর পার্টিতে আসা ব্যক্তিবর্গের সামনে হাত দেওয়াটা ঠিক হবে না, এতে উভয়েরই ইমেজের ক্ষতি হতে পারে। এসব ভেবে নিজেকে দমিয়ে নেয় সে। তারপর আবার রঙিন পানীয় গলায় ঢালতে শুরু করে। রেড ওয়াইন খেয়ে পাটা টলমল করছে রতনের। জীবনে প্রথমবারের মতো এত দামি পানীয় পেটে পড়েছে তার। পাশে থাকা সচিবকে উদ্দেশ্য করে রতন বলে উঠল, এই বাথরুমটা কোন দিকে রে? সচিবেরও একই অবস্থা। হুশ জ্ঞান সবই আজ রঙিন পানির গ্লাসে ডুবিয়ে দিয়েছে সে। মাতলামো স্বরে বলে উঠল, দূর, আমি কেমন করে বলবো? মেয়র কি আমার বাবা রে, যে তার ঘরের খবর রাখবো আমি? যা গিয়ে খুঁজে নে, লুজার শালা। যা খেতে পারিস না তা গোগ্রাসে গিলতে যাস কেন? রতনও কয়েকটা গালি দিয়ে টলতে টলতে গেস্ট হাউসের বাইরে চলে আসে। চোখের সামনে সবকিছু ধোঁয়াশা লাগছে এখন। তার ওপর আবার জোনাকি পোকার ন্যায় জ্বলতে থাকা ফেয়ারি লাইটের রঙিন আলোতে চোখ ধাঁধিয়ে আসছে তার। ফ্রিতে পেয়ে একদম আকণ্ঠ পান করেছে সে। বাইরের ঠান্ডা বাতাস লাগতেই শরীরটা গুলিয়ে উঠল। হাঁটু কেড়ে ওখানেই মুখ ধরে বমি করল কয়েক দফা। আর হাঁটতে ইচ্ছা করছে না রতনের, তবুও মদের নেশা তাকে পেয়ে বসেছে। এত দামি দামি ব্র্যান্ডের পানীয় সে বাপের জন্মেও দেখেনি, পান করা তো দূর কাবাত। আজকের রাতটা চলে গেলেই আবার একটা বছরের অপেক্ষা। তাই আজকের রাতটা সে মিস করতে চায় না। টলমলো পায়ে ভর দিয়ে উঠে আবারও হাঁটতে লাগে রতন। গেস্ট হাউসে ঢোকবার সময় ওর চোখে পড়ল বাথরুমটা। ভাবতে লাগলো মুখে হয়তো জলের ছিটে দিলে ঘুম ভাবটা একটু হলেও কমে যাবে, তখন আরো বেশি করে খেতে পারবে। দেওয়াল হাতড়িয়ে এক পা করে বাথরুমের দিকে এগিয়ে গেল রতন। বাথরুমের ভেতরে এসেও আর একবার বমি করল সে। তারপর ঠান্ডা জল মুখে মারতে খানিকটা স্বস্তি বোধ করল। টিস্যু ছিঁড়ে মুখ মুছে বের হতে যাবে, ঠিক তখনই সামনে থাকা আয়নার ভেতর একজোড়া চোখ দেখে থমকে উঠল রতন। চোখ কচলে আবারও আয়নার দিকে তাকিয়ে দেখল সে ব্যতীত আর কেউ নেই। নিজেই নিজেকে বিশ্রী ভাষায় একটা গালি দিয়ে হালকা থাপ্পড় মেরে বলল, উঠে আয় রতন, তোর এখনো অনেক কিছু করার বাকি। না, আমি তো ভুল দেখছি না? সত্যি আয়নার ওপাশ থেকে তীক্ষ্ণ দৃষ্টি আমাকে দেখছে। আবার ঘুরে দাঁড়ালো রতন। এইবার সামনের হাত দুটোতে ভর দিয়ে খানিকটা ঝুঁকে আয়নার দিকে তাকালো সে। তারপর বোকার মতো হাসতে হাসতে বলল, না, আর খাওয়া যাবে না। বরং 2-3টে বোতল শার্টের ভেতর লুকিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটাই ভালো হবে। কথাগুলো বলে ঘাড় ঘোরাতেই কাঁধের উপর একটা ভারী বাতাস অনুভব করল সে। কে রে? লুকিয়ে লুকিয়ে কেন নাটক দেখছিস? সাহস থাকলে সামনে আয়, দেখি বুকের দম কতটুকু। কথাটা বলে শার্টের নিচে থাকা ধারালো চাকুটা বের করে শক্ত হাতে আঁকড়ে ধরে একটা ঘোরানি দিল সে। কিন্তু পরক্ষণেই মনে হলো তার সে হাওয়ার মাঝে হাত ঘোরাচ্ছে। ধুর, এখানে আমি ছাড়া আর কেউ নেই। এইসব আমার মনের ভ্রম। গলা পর্যন্ত খাওয়ার কারণে কেমন উল্টোপাল্টা লাগছে। ধুর, বড্ড অস্বস্তি লাগছে এখন। বাথরুম থেকে বেরিয়ে সোজা বাড়ি যাই। অতি লোভে তাঁতি নষ্ট করার মতো বোকামি আমি মোটেও করতে চাই না। যেমন কথা তেমন কাজ। বাথরুম থেকে বেরিয়ে সোজা পার্কিংয়ে চলে গেল রতন। রমিজ ভাইয়ের গাড়ির চাবিটা তো আমার কাছেই আছে। গাড়ি নিয়ে গেলে দ্রুত পৌঁছে যাব, পরেরটা পরে সামলে নেব। দ্রুত পায়ে গাড়ির দিকে যাওয়ার সময় রতনের মনে হলো কেউ তার নাম ধরে ডাক দিল পেছন থেকে। ঘুরে দাঁড়িয়ে বলল, সজীব, তুই এখানে কি করছিস? আজ বহুত খেয়ে ফেলেছি রে,
বিশ্বাস কর, কোনোদিনও এমন খাইনি। পায়ে হেঁটে বাড়ি যাওয়া একেবারে অসম্ভব। চল, আমাকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসবি। আমি তো চলেই যাচ্ছিলাম। রমিজ ভাই তো এখানেই সারা রাত কাটিয়ে দেবে। আর কদ্দুস, সেও তো কম মেয়েবাজ নয়। দেখবি একজনকে ধরে দিব্যি রাত পার করে দেবে। চল তাহলে। কথাগুলো বলার পর দুজনে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে চাবি দিয়ে লুকিং গ্লাসটা ঠিক করতে গিয়ে হকচকিয়ে ওঠে রতন। পাশের সিটে সজীব বসে আছে, অথচ লুকিং গ্লাসে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। চমকে উঠে এক পলকে আয়না, আবার তারপর পাশের সিটের দিকে তাকায় সে। কিন্তু না, পাশের সিটে সজীব বসে থাকলেও গাড়ির মিররে সজীবের শরীরটা সম্পূর্ণ অদৃশ্য। শরীরের পরিবর্তে সোজা তার পেছনের দিকে থাকা সিট কভারটা দেখা যাচ্ছে। চোখ কচলে আবারও আয়নার দিকে তাকায় রতন। আবারও একই দৃশ্য। ভয়ে শিহরিত হয়ে কেঁপে ওঠে তার পুরো শরীর। তারপর বিস্ফারিত চোখে সজীবের দিকে তাকাতেই সজীব সামনে তাকিয়ে বলে, গাড়ি স্টার্ট দে রতন। কথাটা শুনতেই ভয়ে আঁতকে ওঠে রতন। সজীবের গলা সে ভালো মতোই চেনে। এই গলার স্বর সজীবের নয়। কেউ যেন অনেক দূর থেকে ঘ্যার ঘ্যারে কণ্ঠে কথাগুলো বলছে, আর সজীব সেই কথার তালে ঠোঁট নাড়াচ্ছে মাত্র। কাঁপা কাঁপা গলায় রতন বলে ওঠে, সজীব, কি হয়েছে তোর? এমনভাবে কথা বলছিস কেন? রতনের কথাগুলো শুনে সজীব এবার ঘাড় ঘুরিয়ে রতনের দিকে তাকাতেই রতন ছিটকে সরে গিয়ে সিট থেকে দরজার গায়ে পড়ে। সজীবের চোখের মণি দুটো আর স্বাভাবিক নেই। কালো মণির পরিবর্তে একজোড়া হলদেটে জলজলে চোখালো মণি ফুটে উঠেছে তার। আতঙ্কিত গলায় বলে ওঠে রতন, এ কি, তোর চোখগুলো অমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে রে? বিড়ালের চোখের মতো, তাই না? হ্যাঁ, একটু আগেও তো ঠিক ছিল। ঠিকই ধরেছিস তুই। এই চোখ দুটো বিড়ালেরই চোখ। কথাটা শেষ হতেই দেখল সজীবের রক্ত মাংসের শরীরটা ধীরে ধীরে দুমড়ে মুচড়ে বাঁকা হয়ে যাচ্ছে। এমন এক ভয়ানক দৃশ্য দেখে রতনের কোক ভয়ে পানি শূন্য হয়ে গেল এক মুহূর্তে। মেরুদণ্ড বেয়ে সমস্ত ভয় যেন নিংড়ে রক্তের শিরায় শিরায় পৌঁছে যাচ্ছে। রতন দেখল হাড় মাংসের মানুষটা দুমড়ে মুচড়ে গিয়ে একটা বিড়ালের আকৃতি নিয়েছে। কালো মিশমিশে একটা বিড়াল। রতনের চোখ মুখ যেন এসব আর নিতে পারল না। অসহ্য এক যন্ত্রণা আর তীব্র ভয় নিয়ে গাড়ির দরজা খুলে নেমে পালাতে গেল সে। কিন্তু ভয়ের তীব্রতা তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। গাড়ি থেকে নামতেই ধপ করে নিচে পড়ে গেল সে। মুখ দিয়ে চিৎকার দিয়ে লোকজনকে জানিয়ে দিতে চাইল, কিন্তু এ কি, পায়ের সাথে সাথে তার বাক শক্তিও যেন হারিয়ে গিয়েছে। শত চেষ্টার পরও মুখ থেকে একটা শব্দ উচ্চারিত হলো না তার। তারপর বাঁচার শেষ চেষ্টা করতে বুকের ভর দিয়ে পালাতে চাইল রতন। ভয়ার্ত চোখে দেখল বিড়ালটা গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে আসছে অত্যন্ত সন্তর্পণে। ঠিক যেমনটা শিকারী তার শিকারকে ধরবার জন্য এগিয়ে আসে, ঠিক তেমন ভাবে বিড়ালের চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের শিখার মতো। রতনের চোখের সামনে এক মুহূর্তের জন্য কিছুদিন আগে ঘটা একটা পাপ কর্ম ভেসে উঠল। স্থির চোখে দেখল সে নিজে সহ আরও 3 জন একটা বিড়ালকে বেঁধে মাটিতে ফেলে রেখেছে। বিড়ালটা হাত পা ছুঁড়ে বাঁচার জন্য আর্তনাদ করছে, আর তারা 4 জন পৈশাচিক হাসি নিয়ে বিড়ালটার দিকে এগিয়ে আসছে। রতনের আর কিছু বুঝতে বাকি রইল না। সে হাউমাউ করে কেঁদে ফেলে নিজের প্রাণ ভিক্ষা চাইতে লাগলো বিড়ালটার কাছে।
কিন্তু বিড়ালটা তার আকুতি অনুনয়ের তোয়াক্কা না করে এক লাফে রতনের শরীরের ওপর পড়ে ধারালো নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দিল রতনের দেহটা। সুচালো সদন্ত দিয়ে একের পর এক কামড় বসিয়ে শরীর থেকে খুবলে নিল মাংস। ভয়ানক এক আর্তনাদ করে কেঁপে উঠল গেস্ট হাউসের পার্কিং লট। রাতভর পার্টি করে শেষ রাতের দিকে রমেশ সজীবকে উদ্দেশ্য করে বলে উঠল, রতনটা কোথায় গেল রে? ছোকরাটাকে তো আশেপাশে কোথাও দেখছি না। দেখো, কোনো রুমের ভিতরে সেমরির বুকে মুখ ডুবিয়ে শুয়ে আছে। কথাটা বলে দুজনেই একসাথে হেসে উঠল। তারপর আবার নৃত্যে মনোযোগ দিল। কুদ্দুস এখন সমানে রঙিন পানীয় গলাধকরণ করে চলেছে। মদের গ্লাস হাতে নিয়ে মুখে ঢালতে গিয়ে হঠাৎ তার চোখ আটকে গেল। ভিড়ের ভেতরে একজোড়া চোখ দেখতে পেল সে। রঙিন আলোতে ছোট্ট একজোড়া চোখ জলজলে দৃষ্টিতে যেন আমার দিকে তাকিয়ে আছে। ওগুলো যে কোনো মানুষের চোখ নয় তা সে বেশ আন্দাজ করা যাচ্ছে। এত এত মানুষের ভেতরেও ওই চোখ জোড়া যেন আমাকেই দেখে চলেছে গভীর মনোযোগ দিয়ে। কুদ্দুস তার নেশাতুর দৃষ্টিতে সেই চোখ জোড়ার দিকে একবার তাকাতেই বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। মনে হচ্ছে চার পায়ে কোনো জানোয়ার তার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। ওটা কি একটা কুকুর? না না, কুকুর এত ছোট হয় না। ওটা তো একটা পূর্ণবয়স্ক বিড়াল। কালো মিশমিশে তার শরীর, কালো লোমসের ওপর রঙিন আলো পড়ায় কালো রঙের বিড়ালটাকে দেখতে আরো ভয়ঙ্কর লাগছে। কুদ্দুস খানিকটা হকচকিয়ে উঠে চোখ দুটো কোচলে নিয়ে আবারও তাকালো সেদিকে। কিন্তু না, কোথায় সেই জ্বলন্ত চোখ জোড়া? ওখানে তো রাতপরীর দল কোমর দুলিয়ে নাচছে। ধুর, এখানে আবার বিড়াল আসবে কোত্থেকে? নেশার ঘোরে হয়তো ভুলভাল দেখছি। রাতভর পার্টি করে সকালে ফেরার পথে রতনের ছিন্ন ভিন্ন শরীরটা পার্কিং লটে পড়ে থাকতে দেখে সজীবের মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো। রতনের ঘাড়ের দিকে বেশ কয়েকটা জায়গায় মাংস কেউ যেন ক্ষিপ্ত হয়ে প্রচণ্ড রাগে তার সদন্ত বসিয়ে খুবলিয়ে তুলে নিয়েছে। ধারালো নখের আঁচড়ে পুরো শরীরটায় খামচানোর দাগ। সেই ধারালো নখের আঁচড়ে সাদা শার্টটা রক্তে লাল হয়ে গিয়েছে। চোখ জোড়া অক্ষিকোটর থেকে ঠিকরে বেরিয়ে এসেছে। মুখটাও স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা হাঁ হয়ে আছে। নিশ্চয়ই মৃত্যুর আগে কিছু বলতে গিয়েও বলতে পারেনি সে। পায়ের নিচের ফ্লোর লাল রক্তে জমাট বেঁধে একেবারে বীভৎস অবস্থা। এমন বিভীষিকাময় মৃত্যু দেখে সজীবের মেরুদণ্ড বেয়ে হিম শীতল ঠান্ডা পানির স্রোত বয়ে গেল এক মুহূর্তে। পুরো শরীর থরথর করে কাঁপছে তার। প্রচণ্ড ভয়ে হাত পা এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল সজীবের। তারপর কোনো রকমে টলতে টলতে মৃত রতনের একপাশে ধপ করে বসে পড়ল। কয়েক দণ্ড এভাবেই কাটল। তারপর নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা হাতে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে রমেশকে ফোন করল সজীব। এক নিঃশ্বাসে সমস্ত ঘটনা বলে আবারও কলটা কেটে দিল। তারপর বাকরুদ্ধ হয়ে বিস্ফারিত নয়নে বিভৎস লাশের দিকে তাকিয়ে সে বসে থাকল। রমেশ, কুদ্দুস আর মেয়র তিনজন ছুটে এসে রতনের মৃত লাশের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। ফ্যাকাশে রক্তহীন একটা ছিন্ন ভিন্ন শরীর আতঙ্কিত চোখে তাকিয়ে আছে ওপরের দিকে। লাল তাজা রক্তে পার্কিং লটের মেঝে ভেসে যাচ্ছে। এমন নৃশংসভাবে কে খুন করলো রতনকে? বাকিদের কথায় সজীবের হুঁশ ফিরতেই ছিটকে সরে গেল কয়েক হাত। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছু জানি না। আমি বাড়ি চলে যাওয়ার জন্য বেরিয়ে দেখি রতনের এই অবস্থা।
ওর কাঁধের দিক আর শরীর জুড়ে অসংখ্য ক্ষত চিহ্ন। কোনো হিংস্র জানোয়ার যেন ঝাঁপিয়ে পরে খুবলে তুলে নিয়েছে কাঁধের মাংস। কুদ্দুসের তখনও নেশা পুরোপুরি কাটেনি। রমিজ রতনের মৃতদেহটা ভালো মতো একবার দেখে নিয়ে তিনজনের উদ্দেশ্যে বলল, রতনের শরীরের ক্ষতচিহ্ন আর ধারালো নখের আঁচড় দেখে মনে হচ্ছে কোনো মাংসাশী জানোয়ার কাজটা করেছে। কথাটা বলে সবাই এক দৃষ্টে মেয়রের দিকে তাকালো। তখন মেয়র শান্ত গলায় বলে উঠল, তোরা কি আমার ব্রুডোকে সন্দেহ করছিস? একদম না, আমার ব্রুডো কখনোই এই কাজ করবে না। ও আমেরিকান কুকুর, মানুষের মাংসের প্রতি লোভ নেই ওর। হয়তো মদ খেয়ে মাতলামি করছিল দেখে রাস্তার কোনো জানোয়ার এসে ঝাঁপিয়ে পড়ে এই হাল করে গিয়েছে। যাই হোক, এটাকে এখনই সাইড কর। মিডিয়ার পাবলিক যেন এসবের কোনো কিছু ঘুণাক্ষরও টের না পায়। এলে জল কতদূর গড়াতে পারে বুঝতে পারছিস তো? যা হবার তা তো হয়েই গেছে, এখন আমাদের যা করার করতে হবে। গেস্ট হাউসে আমার সাথে আর কুদ্দুস। এই কুদ্দুস! রমিজের ধমক খেয়ে কুদ্দুসের খানিকটা রেশ কাটে। হকচকিয়ে বলে ওঠে, জি ভাই। তুই জলদি দোকানে যা, প্লাস্টিক আর বরফ কিনে আন। বেশি দেরি করলে আবার লাশ পচা গন্ধ বার হতে শুরু করে দেবে। কুদ্দুস কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর এক দৌড়ে বেরিয়ে গেল প্লাস্টিক আর বরফ কিনতে। কুদ্দুস বেরিয়ে গেলে রমিজ আর সজীব দুজনেই রতনের লাশটাকে ধরাধরি করে পার্কিং লটের স্টোর রুমে রেখে আসলো। তারপর মেঝেতে জমে থাকা রক্তগুলো পরিষ্কার করতে লাগলো। কিছুক্ষণ পর কুদ্দুস প্লাস্টিক আর বরফ কিনে আনলে তিনজনে মিলে রতনের মৃতদেহটা প্লাস্টিকে মুড়ে সারা শরীরে বরফ লাগানোর পর সেটাকে স্টোর রুমে রেখে দিল। সিদ্ধান্ত হলো রাতের আধারে সুযোগ বুঝে মাটি চাপা দিয়ে দেওয়া হবে রতনের লাশটাকে। রতনকে রেখে আসার পর কুদ্দুস আনমনে গতকাল রাতের ঘটনাটা মনে করবার চেষ্টা করল। তার মনটা এখন খচখচ করছে। তাহলে কি সে গতকাল রাতে সত্যি সত্যি চতুষ্পদ কোনো জানোয়ার দেখেছিল পার্টিতে? লাশটাকে জায়গা মতো রেখে মেয়রের বাসা থেকে তিনজনেই বেরিয়ে গেল। যাওয়ার সময় রমিজ, সজীব আর কুদ্দুসকে আরও একবার মনে করিয়ে দিতে বলল, যে যেইখানে থাকিস সন্ধ্যের পরপরই আবার গেস্ট হাউসে চলে আসবি। রতনের লাশটার একটা ঠিকানা করতে হবে, ওখানে একেবারে রাখা যাবে না। আমি আর রামিজ ইলেকশনের কাজে বাইরে যাব, তোরা দুজনে লাশটার ব্যবস্থা করিস। অগত্যা সর্দারের কথা মতো তারা দুজনেই লাশটা নিয়ে এখান থেকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল। রাত একটু গভীর হতেই রতনের মৃতদেহটা নিয়ে বেরিয়ে পড়বে তারা। ঘড়ির কাঁটাটা রাত 11টার কাছে পৌঁছাতেই রমিজ আর কুদ্দুস দুজনে কথা মতো রমিজের প্লাস্টিকে মোড়ানো লাশটা গাড়িতে উঠিয়ে নিয়ে বেরিয়ে পড়ল। দুজনে ঠিক করল শহর ছেড়ে খানিকটা দূরের একটা জঙ্গলে নিয়ে সেটা কবর দিয়ে দেবে। কোনো রকম রিস্ক তারা নিতে চায় না। কুদ্দুস এই লাইনে পুরনো হলেও সজীব নতুন। এই প্রথমবারের মতো কোনো মৃত শরীর নিয়ে তার পথ চলা, তাও আবার রাতের আধারে। শরীরটা অজানা কোনো একটা ভয় বারবার কাঁটা দিয়ে উঠছে সজীবের। কিন্তু সামান্য এই মরা মানুষটাকে দেখে ভয় পেয়েছে শুনলে কুদ্দুসের সামনে তার দাপট ক্ষুণ্ণ হবে। এই ভেবে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে। নিজের বীরত্ব টিকিয়ে রাখতে কুদ্দুসের পাশের সিটে বুক ফুলিয়ে বসে আছে। কুদ্দুস খানিকটা আঁচ করতে পেরে গলা খাকারি দিয়ে বলে উঠল, কিরে সজীব, তোর কি একটু ডর লাগছে? কই না তো। এলাকায় না বহুত দিন ধরে আছি বুঝলি, কত মৃত মানুষ যে এই হাত দিয়ে ধরেছি তার হিসেব নেই। একবার তো রাজপথের মিছিলে একটা ছেলের শরীরে বোম পড়ে পুরো শরীর ওই আলু ভর্তার মতন হয়ে গিয়েছিল। পরে ওই ছিন্ন ভিন্ন শরীরখানা এক জায়গা করে কবর দিয়েছিলাম বুঝলি। কুদ্দুসের এমন বীরত্বের কথা শুনে উত্তরে সজীব কিছু বলে না,
শুধু একবার ঘাড় ঘুরিয়ে কুদ্দুসের দিকে তাকায়। শুনশান রাস্তার বুক চিরে দৈত্যের মতো ছুটে চলেছে তাদের গাড়িটা। অল্প করে নামিয়ে রাখা গ্লাসের ওপর দিয়ে সনসন করে ঠান্ডা দমকা বাতাস এসে আছড়ে পড়ছে সজীবের শরীরে। বেশ কিছু দূর যাওয়ার পর সজীব কুদ্দুসকে উদ্দেশ্য করে বলল, কুদ্দুস ভাই, তোমার কাছে বোতল নেই? থাকলে বার করো না, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। জানতাম তোর ভয় করছে। সারা পুঁটি মাছের কলিজা নিয়ে এ লাইনে আসিস কেন? যা ঘরে গিয়ে দর্জির কাজ কর গিয়ে। আমি মোটেও ভয় পাচ্ছি না, কিন্তু হাজার হলো লাশ তো, আর এমন ভয়ঙ্কর ভাবে কাউকে কখনো মরতে দেখিনি, তাই একটু মনটা একটু কু ডাকছে। আরে তাও না থাকলে অমন করলো কেন? দেখ, গাড়ির ওখানটাতে আছে, একা পুরোটা মারিস না যেন, একটু আমাকেও দিস, আমারও গলাটা শুকিয়ে গেছে একেবারে। সজীব খানিকটা ঝুঁকে পড়ে তারপর সিটের পেছন হাতড়িয়ে একটা বোতল বের করে আনলো। বোতল ভর্তি লাল পানি দেখে তার মুখে হাসি ফুটে উঠল। খানিকক্ষণ বোতলটাকে ওপর থেকে নিচ অবধি ঝাঁকিয়ে নিয়ে তারপর বোতলের মুখটা খুলে এক নিঃশ্বাসে অর্ধেকটা গলায় ঢালার পর কুদ্দুসের দিকে বাড়িয়ে দিয়ে বলল, না বস, বাকিটা তোমার। সালার সব দুশ্চিন্তা পানির সাথে নিজে চালান করে দিয়েছি। সজীবের এহেন কথা শুনে কুদ্দুস একগাল হাসল। তারপর সজীবের বাড়িয়ে দেওয়া বোতলটা নিজের মুখে ধরল। তারপর বোতলের সবটুকু রঙিন পানি ঢকঢক করে গলাধকরণ করে তারা এগিয়ে চলল গাড়ি নিয়ে। নিস্তব্ধ রাতের আধার মারিয়ে দ্রুত বেগে এগিয়ে চলছে গাড়িটা। চারপাশ নিকশ কালো চাদরে মোড়ানো। সজীব গাড়ির রেডিও চালু করে দিল। রেডিওতে ভূত এফএম চলছে। হাড় হিম করা সাউন্ড এফেক্ট শুনে কুদ্দুস বলে উঠল, এসবে ভয় পায় কেউ? এরা সব পায় কোত্থেকে বলতো? বয়সটা তো আমার কম হলো না। কই, আমি তো কখনো ভূত দেখিনি। যত সব গাঁজাগুড়ি কথাবার্তা, ভুলভাল বলা সাধারণ মানুষের মস্তিষ্ক হরণ করবার ফন্দি সব। একদম ঠিক বলেছো বস, সব গাঁজাখুরি বাদ। একদিন সামনে পেলে শার্টের নিচের যন্ত্রটা সোজা পেটে ঢুকিয়ে দেবো। এইভাবে সে কথায় কথায় গাড়িটা গন্তব্যে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে সজীবের মনে হলো তার ঠিক পেছনের দিক থেকে কেউ একটা ধাক্কা মারল। পরক্ষণে আবার ভাবল হয়তো এবড়ো খেবড়ো রাস্তার জন্য এমনটা হচ্ছে, কিন্তু না। খানিকটা পথ যাওয়ার পর আবারও একই রকম ধাক্কা খেল সে। সেই সাথে একটা শব্দও কানে ভেসে এলো সজীবের। মনে হচ্ছে সিটের পেছনে কেউ একজন রয়েছে, আর সে সজোরে দেওয়ালে ঘুষি মারছে। সজীব চুপচাপ বসে থেকে কান দুটো খাড়া করে ভেসে আসা শব্দের উৎস খোঁজবার চেষ্টা করল। শব্দটা সিটের পেছনে থাকা দেওয়ালের ওপাশ হতেই আসছে। বেশ কয়েকবার শব্দটা শোনার পর আমতা আমতা করে পাশের সিটে বসে থাকা কুদ্দুসকে সে উদ্দেশ্য করে বলল, ভাই, গাড়ির পেছন থেকে কে যেন ধাক্কা দিল মনে হলো। একটা শব্দ আসছে পিছনের বক্স থেকে। ধুর, এ গাড়িতে তুই আর রতন ছাড়া আর কে আছে যে ধাক্কা মারবে? মনে হয় বাতাসের জন্য এমনটা হচ্ছে। চুপচাপ বসে থাক। আমি তুমি ছাড়া আর কে থাকবে এটাই বলছো? ওই রতন গো। আরে ওই রতনের লাশ তো গাড়ির পিছনে। ধুর, রতন কি বেঁচে আছে যে ধাক্কা মারবে? ও তো এখন ওর হিসেব নিকাশ মেটাতে ব্যস্ত। সজীব প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই হাসির শব্দ ছাড়িয়ে এবার দুজনেই বুঝতে পারল তাদের সিটের পেছনের দেওয়ালে কেউ সপাটে ধাক্কা মারছে। আকস্মিক এমন শব্দে কুদ্দুসের এক পা নিজের অজান্তেই ব্রেক চেপে ধরল। ঝড়ের গতিতে ছুটে চলা গাড়িটা দিকহারা হয়ে রাস্তার ওপর লাগামহীন হয়ে তারপর খানিকটা দূরে যেতেই থেমে গেল। কয়েক মুহূর্তের জন্য দুজনেই চুপচাপ, সবকিছু নিস্তব্ধ, শান্ত। এরপর নীরবতা ভেঙে কুদ্দুস বলে উঠল, গাড়ির পেছনে রতনের ছাড়া আর কাউকে উঠিয়েছিলি তুই? কই না তো বস। তাহলে ধাক্কা মারছে কে? কথাটা বলতেই আবার ধাক্কার শব্দটা ভেসে এলো দুজনের কানে।
শব্দটা এবার আরও জোরালো, আরও প্রখরভাবে কানে করাঘাত করছে ওদের। দুজনেই ভয়ে আতঙ্কে গাড়ি থেকে নেমে গেল। তারপর কিছুক্ষণ এক দৃষ্টে গাড়ির দিকে তাকিয়ে রইল দূর থেকে। এবার সব কিছু শান্ত। ভেতর থেকে আর কোনো রকম ধাক্কার আওয়াজ তাদের কানে আসছে না। বুঝলি, গাড়ির ভেতর রতনের লাশ ছাড়াও দ্বিতীয় আরেকজন আছে, আর সে জীবিত। আর সেই মানুষটা আমাদের দুজনকে ওভাবে ভয় দেখাচ্ছে, যাতে ভূত ভেবে লাশ আর গাড়ি দুটো ফেলে পালিয়ে যাই আমরা। আর তারপর ভেতরের মানুষটা বেরিয়ে এসে রতনের লাশটা ফেলে দিয়ে গাড়িটা নিয়ে চম্পট দিতে পারে। কিন্তু ভেতরে সেই শয়তান হয়তো জানে না কুদ্দুস তার মতো জীবন্ত ভূতকে আঙ্গুলের ডগায় ফেলে নাচানোর লোক। কুদ্দুস তার শার্টের ভেতরে থাকা 9mm রিভলভারটা সহস্তে শক্ত করে অন্য হাতে মোবাইলের টর্চ চালিয়ে পা টিপে টিপে অত্যন্ত সন্তর্পণে গাড়ির দিকে এগিয়ে গেল। বেশি তেঁদরবাজি করলেই ধারালো বুলেট সোজা বুকের বাম পাশে বসিয়ে দেবে। গাড়ির কাছে গিয়ে তারপর সপাটে পিছনের দরজার হাতল চেপে ধরে হ্যাঁচকা টানে খুলে ফেলে ভেতরে টর্চ মারল। ভেতরে টর্চ ফেলতেই কুদ্দুস খানিকটা হকচকিয়ে উঠল। ভেতরে প্লাস্টিকে মোড়ানো রতনের লাশ ব্যতীত আর অন্য কিছু তো নেই। তাহলে এতক্ষণ ধরে যে শব্দটা আসছিল, সেই শব্দটা তাহলে কে করছিল? আশ্চর্য তো, রতনের লাশটা তো পড়েই আছে। তাহলে ধাক্কাটা কে মারছিল? কি বললে? ভিতরে কেউ না থাকলে কে শব্দ করছিল? তাহলে কি রতন? দুজনের কানের ভ্রম কখনো হতে পারে না, কিন্তু সামান্য এই শব্দ শুনে ভয় পেলে চলবে না। হয়তো দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য বাতাসের সাথে ধাক্কা লেগে অমন শব্দ হয়েছে। চল গাড়িতে ওঠ, তাড়াতাড়ি মালটার একটা গতি করে আবার ফেরত যেতে হবে। গাড়ির দরজা তো পিছন থেকে ভালো মতো বন্ধ করা ছিল, তাহলে ভিতরে বাতাস ঢুকলো কিভাবে? আর বাতাস যদি ঢুকে তাহলে শব্দটা কে করছিল? কি হলো, দরজাটা বন্ধ করতে বললাম না তোকে? কুদ্দুসের তাগাদায় সজীব ভয়ে ভয়ে গাড়ির পেছনের দরজাটা বন্ধ করে দিয়ে আবার গাড়িতে উঠে বসল। কুদ্দুস চারপাশটা ভালো মতো দেখে নিয়ে আবার গাড়িতে চাবি লাগিয়ে স্টার্ট দিল। নীরবতা কাটিয়ে আবার চলতে শুরু করলো গাড়িটা। আর খানিকটা পথ গেলেই জঙ্গলটা পড়বে। কিছু দূর যাওয়ার পর আবার ধাক্কা পড়তে শুরু করে গাড়ির দেওয়ালে। ধাক্কার তীব্রতা এবার আরও জোরালো, যেন ভেতর থেকে কেউ সপাটে থাবা মেরে মেরে গাড়ির দেওয়ালটা ভেঙে ফেলতে চাইছে। কুদ্দুস গাড়ি বন্ধ করতে গেলেও সজীব তাকে বাধা দিয়ে বলল, ভাই, আর গাড়ি থামিও না। আর একটু গেলেই জঙ্গল, ওখানে গিয়েই না হয় একেবারে থামলেই হবে। ভিতরে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি থেকেও থাকে তাকে শিক্ষা দেব। মেন রোডে গাড়ি থামালে বিপদ আমাদেরই, পুলিশ দেখলে ঝামেলা আমাদেরই হবে। সজীবের কথাগুলো শুনে কুদ্দুস আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিল। কিন্তু না, ভেতর থেকে ধাক্কানোর আওয়াজটা যেন ক্রমশই আরও বেড়ে যাচ্ছে। কোনো মতে গাড়িটা জঙ্গল অবধি নিয়ে যাওয়ার পর গাড়িটা থামালো কুদ্দুস। তারপর একটা বিশ্রী ভাষায় গালি দিয়ে গাড়ি থেকে নেমে সজোরে গাড়ির পেছনের দরজা খুলে ভেতরে এক লাফে উঠে গেল। সজীব এখনো গাড়ির সামনের সিটে বসে, ভয়ে তার গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছে। কয়েক মুহূর্ত কেটে যায় সজীবের। তারপর গলা ফাটানো চিৎকার শুনে এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পেছনে ছুটে গেল সজীব। বিস্ফারিত চোখে ভেতরের দিকে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর এ কি দেখছে সে? এক মুহূর্তের জন্য নিজের দুই চোখকে যেন বিশ্বাস হয় না সজীবের। ঝলসানো চাঁদের মিহি আলোতে সজীব দেখল ভেতরে থাকা কুদ্দুসের গলায় কিছু একটা সজোরে কামড় দিয়ে ধরে আছে। কুদ্দুস সেই কামড়ের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাণপণে সেই চতুষ্পদী জানোয়ারটাকে তার গলার কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কোথায় তার সিংহের মতো শক্তি? সব শক্তি যেন হারিয়ে ফেলেছে কুদ্দুস। চাঁদের আবছা আলোয় দেখল
কুদ্দুসের গলার কাছে থাকা প্রাণীটার চোখ দুটো আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। গলা ফাটানো চিৎকার করে টর্চের আলো ফেলতেই নিজের মুখ দিয়ে একটা ভয়ার্ত বাক্য বেরিয়ে এলো সজীবের মুখ থেকে। বিড়াল? বন্ধকারের ভিতরে বিড়াল আসলো কোত্থেকে? আমাকে বাঁচা, আমার গলার মাংস তুলে ফেলেছে রে, আমাকে বাঁচা সজীব। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল সজীব। হাতের কাছে থাকা প্রতিরোধ করার মতো কোনো কিচ্ছু খুঁজে পেল না সে। এদিক সেদিক খুঁজে খুঁজে অনেক কষ্টে একটা মরা গাছের ডাল ভেঙে আবারও ছুটে এলো গাড়ির কাছে। শুকনো ডালটা শক্ত হাতে গাড়ির ভেতরে ওঠাতে যাবে সজীব, ঠিক তখনই যা দেখল তা দেখে সজীবের বুকে যেন হাতুড়ি পেটালো কয়েকশো বার। কুদ্দুসের গলায় কামড় দিয়ে ধরে থাকা বিড়ালটা এবার তীব্র একটা গর্জন করে সুচালো দাঁতগুলো বসিয়ে দিয়ে এক টানে কুদ্দুসের চামড়া ছিঁড়ে কণ্ঠনালী পার করে আনলো। মুহূর্তে কুদ্দুসের ছিঁড়ে যাওয়া কণ্ঠনালী বেয়ে তাজা রক্ত ছিটকে বেরিয়ে এসে দিক বিদিকে ছড়িয়ে যেতে লাগলো। কুদ্দুস অসহনীয় যন্ত্রণাতে গলার কাছে হাত দুটো দিয়ে চেপে ধরে ধপ করে নিচে বসে পড়ল। রক্তের ধারা হাতের আঙুল ভেদ করে বেরিয়ে আসছে। কয়েক মুহূর্ত পর অসহনীয় মরণ যন্ত্রণা সহ্য করতে না পেরে গলা কাটা ছাগলের মতো চার হাত পা সমানে ছুটতে থাকলো অদ্ভুত একটা গোঙানির সাথে। কিন্তু ছটফট করার পর কুদ্দুসের ছটফট করতে থাকা শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। একটা সময় গোঙানির আওয়াজটাও বন্ধ হয়ে গেল। দেখল কুদ্দুস মৃত্যুর কোলে ঢলে পড়েছে। শরীরে তার প্রাণের ছিটে ফোঁটাও নেই। সজীব এতক্ষণ নিস্তব্ধ হয়ে সবকিছু দেখছিল। হঠাৎ করে তার সম্বিত ফিরতেই সে দেখল ভেতরে থাকা কালো চতুষ্পদ জানোয়ারটা এবার তার দিকে ঘুরে দাঁড়িয়েছে। চোখ জোড়া তার দাবানলের মতো দাউ দাউ করে চলছে। হাতে ধরে থাকা শুকনো গাছের ডালটাকে অবলম্বন করেই একটা আর্তনাদ করে অন্ধকারে দিকহারা হয়ে ছুটতে থাকলো সজীব। পেছনে তাকানোর সময় তার নেই। কোনো মতে এই অরণ্য ছেড়ে লোকালয়ে পৌঁছাতে পারলে হয়তো সে প্রাণে বেঁচে যাবে, কিন্তু পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে আসে তখন কি আর হিতাহিত জ্ঞান থাকে? সজীব লোকালয়ের রাস্তা ছেড়ে জঙ্গলের আরও ভেতরের দিকে ছুটে চলেছে। ছুটতে ছুটতে অন্ধকারের মাঝে হঠাৎ করে একটা মানুষের অবয়ব দেখে থমকে দাঁড়ালো সজীব। ছায়া মূর্তিটাকে দেখে সে যেন নতুন করে বাঁচার আলো দেখতে পেল। আবার বাঁচবার আকুতি জানিয়ে সেই ছায়া মূর্তিটার দিকে এগিয়ে গেল সজীব। তারপর ডাক দিয়ে বলল, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। সজীবের কথা শুনে অন্ধকার ছেড়ে ধীরে ধীরে ছায়ামূর্তিটা বেরিয়ে আসলো। এবার বেরিয়ে আসা ছায়ামূর্তিটাকে দেখা মাত্র সজীবের মনে ক্ষীণ হয়ে চলতে থাকা আশার প্রদীপটাও যেন দপ করে নিভে গেল। তোতলানো গলায় আর্তনাদ করে সে বলে উঠল, তুই রতন, তুই কিভাবে সম্ভব? যে মানুষটা বরফে জড়ানো মৃত শরীরটা আমি নিজ হাতে প্লাস্টিক মুড়িয়েছি, সে সে আবার বেঁচে ফিরে কিভাবে? কি হচ্ছে এসব? কথাটা বলে ছিটকে গিয়ে গাছের গায়ে পড়ল সজীব। সজীবের দিকে মণিহীন চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রতন। তার মুখে রয়েছে বাঁকা হাসি। মুখের ওপর তাজা রক্ত শুকিয়ে গিয়ে আরো ভয়ঙ্কর করে তুলেছে তাকে। আমার কাছে আসবি না, একদম একদম আসবি না বলছি। কথাটা বলে সজীব তার শার্টের ভেতরে থাকা ধারালো ছুরিটা বের করে মুষ্টিবদ্ধ করে আনলো। সজীবের এমন কথায় রতন যেন আরো খুশি হল। এক পাশে মাথাটা খানিকটা কাত করে ধরা পায়ে এক পা করে এগিয়ে যেতে লাগলো সজীবের কাছে। কণ্ঠনালীটা বেরিয়ে সোজা চিবুকের উপর এসে লটকে আছে রক্তশূন্য ফ্যাকাশে শরীর, আর তার উপর
বরফ জমা মুখমণ্ডল। রক্তহীন করা পরিস্থিতিতে সজীবের ধমনী বেয়ে রক্তের প্রতিটা বিন্দু তীব্র বেগে ছুটে চলেছে। উপস্থিত বুদ্ধি যেন কাজ করছে না তার কোনো মতে। সে জানে তার কাছে থাকা ধারালো অস্ত্রের আঘাতে রতনের সে কিচ্ছু করতে পারবে না। শেষমেশার উপায়ন্তর না দেখে ছুরিটা হাতে নিয়ে দিকহারা হয়ে ছুটতে লাগলো রাতের অন্ধকারে। গহীন জঙ্গলেও লোকানোর মতো কোনো জায়গা সে খুঁজে পাচ্ছে না। ছুটতে ছুটতে এক হাতে মোবাইলটা বের করে রমিজের নাম্বারে কল করলো সজীব, কিন্তু ফোনটা রিসিভ হচ্ছে না। আবার কল করলো, কিন্তু না। আবারও একইভাবে রিং বেজে বেজে কেটে গেল। বেঁচে ফেরার সব পথ যেন আজ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বারবার হতাশ হয়ে শেষমেশ একটা ভয়েস পাঠিয়ে দিল রমিজের নাম্বারে। ভাই, রতনকে সেদিন কোনো কুকুরে মারেনি, একখানা বিড়ালে মেরেছিল। কুদ্দুস ভাইও আর বেঁচে নেই। বিড়ালটা একটু আগে তারও গলার নলি ছিঁড়ে ফলাফল করে ফেলেছে। হয়তো আমিও বাঁচব না। রতনের মৃত শরীর আমার পিছু নিয়েছে, আমাকেও মেরে ফেলবে। ভয়েসটা পাঠিয়ে দিয়ে তারপর আবার সমানে ছুটতে লাগলো সজীব। ছুটতে ছুটতে এক সময় হাঁফিয়ে উঠল সে। ক্লান্ত শ্রান্ত শরীরটা যেন তাকে আর সায় দিতে চাইছে না। হৃৎপিণ্ডটা যেন গলার ওপরে উঠে আসতে চাইছে তার। দম বন্ধ হয়ে যাচ্ছে, আর ছুটে চলা সম্ভব হচ্ছে না তার পক্ষে। একটু দম নিতে অন্ধকারে গা ঢাকা দিল একটা গাছের আড়ালে। খানিকটা দম নিয়ে মাথা তুলতেই আবার চমকে উঠল সজীব। ঠিক তার পেছনের দিকে রতন রক্তমাখা বিভৎস মুখময় নিয়ে দাঁড়িয়ে আছে। মুখে তার নির্লিপ্ত হাসি। প্রাণের দায়ে হাঁপিয়ে ওঠা শরীরটাকে নিয়ে আবার প্রাণপণে ছুটতে লাগলো সজীব। পাগলের মতো ছুটে চলেছে নিজের জীবন রক্ষার জন্য, কিন্তু এই ঘন কালো আর রহস্যময় জঙ্গল যেন সজীবের পিছু ছাড়ছে না। তার স্পষ্ট মনে আছে, মেন রোড থেকে একটু দূরেই জঙ্গলের ভেতরে তাদের গাড়িটা নিয়ে এসেছিল। তাহলে এখন সেই একটু দূরের পথটাকে কেন অনন্ত মনে হচ্ছে তার কাছে? তাহলে কি সে পথ হারিয়ে ফেলেছে? কথাটা মনে হতেই ডুকরে কেঁদে ফেলল সে। এখন সে দুনিয়ার যে কোনো কিছুর বিনিময় হলেও এই বিভীষিকাময় জঙ্গল আর রাত থেকে মুক্তি পেতে চায়। মুক্তি পেতে চায় রতন আর ওই কালো বিড়ালটার কাছ থেকে। প্রাণপণে অন্ধকারে ছুটতে গিয়ে শুকনো গাছের গুড়িতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল সজীব। তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা চতুষ্পদী জানোয়ার হিংস্র গতিতে সজীবের বুকের ওপর এসে দাঁড়ালো। জ্বলন্ত চোখ দুটোর দিকে তাকিয়ে কোনো কিছু বলার আগেই সুচালো সদন্ত দুটো সজোরে বসিয়ে দিল সজীবের ঘাড়ের নিচে। সাথে সাথে গগন বিদারী এক তীব্র আর্তনাদ করে অসাড় হয়ে গেল সজীবের দেহটা। একটা অস্বাভাবিক দুঃস্বপ্ন দেখে রমিজের ঘুমটা ভেঙে গেল মাঝরাতে। মাথার ওপর ফ্যান চলছে, তারপরও পুরো শরীরটা ঘামে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে একেবারে। রমিজ কপালের ঘাম মুছে বালিশের পাশে রাখা ফোনটা হাতে নিয়ে কয়েকবার কুদ্দুসের নাম্বারে কল করল, কিন্তু সে ফোন ওঠাচ্ছে না। কেটে দিয়ে সজীবের নাম্বারে কল করল। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করতেই রমিজ কপাল কুঁচকে বলে উঠল, ফোন উঠাস না কেন? উপাস থেকে কোনো উত্তর আসলো না। শুধু একটা ভারী বাতাস কানে ভেসে আসলো রমিজের। কলটা কেটে দিয়ে ফোনের উপর হোয়াটসঅ্যাপে আসা একটা নোটিফিকেশন দেখে সেটা চেক করলো রমিজ। ভয়েসটা চেক করতেই রমিজের শরীরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল এক অজানা আতঙ্কে। অজান্তে তার মুখ দিয়ে বেরিয়ে আসলো, বিড়াল? তাহলে কি কয়েকদিন আগে মেরে ফেলা সেই বিড়ালটা অশরীরী হয়ে ফিরে এসে হত্যার প্রতিশোধ নিচ্ছে?
একটা বিড়াল কি করে খুন করবে? সজীব নিশ্চয়ই মজা করছে। ওই কুদ্দুসটা খুব ফাজিল হয়েছে। সকালে দেখা হোক, তখন বুঝাবো। কথাটা বলে আবারও শুয়ে পড়ে রামিজ। পরদিন সকালে রাতের দুঃস্বপ্নটা বাস্তব হতে দেখে রামিজের চক্ষু তো চড়ক গাছ। শহরের পাশের একটা জঙ্গল থেকে 3টে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 3টে লাশের শরীরেই ভয়াবহ রকমের কামড় আর নখের আঁচড় খুঁজে পেয়েছে তারা। তাহলে কি সজীবের কথাগুলোই সত্যি? কিন্তু এই যুগে এসে এইসব কথা কাকে বিশ্বাস করাবো? মেয়রকে বললে সে বিশ্বাস তো করবেই না, বরং উল্টে আমাকে ভুল বুঝে বসবে। তাহলে কি বিড়ালটা সেদিন মরেনি? তা কি করে হয়? আমি নিজে দাঁড়িয়ে থেকে মৃত বিড়ালটার দেহ মাটির নিচে পুঁতে ফেলেছিলাম। এইসব ভাবতে ভাবতে মর্গে পৌঁছায় রামিজ। পরপর 3টে লাশ শুয়ে আছে পাশাপাশি। মুখ থেকে কাপড় সরাতে খানিকটা ভ্রু কুঁচকে ওঠে রামিজের। কতটা যন্ত্রণা আর ভয় নিয়ে একটা মানুষ মরলে তার চোখ দুটো এমন বিস্ফারিত হয়ে থাকে। 3 জনকেই একইভাবে খুন করা হয়েছে। গলার পাশের অংশে দাঁত বসিয়ে কামড় দিয়ে মাংস তুলে নেওয়া হয়েছে। ক্ষত অংশগুলো শুকিয়ে কালো হয়ে গিয়েছে সবার। রামিজ বুঝতে পারে তার হার্টবিট বেড়ে গিয়েছে। কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ মর্গ থেকে বেরিয়ে আসে। বাড়ি থেকে ফেরার পথে সেদিনের সেই জায়গাটাতে একবার যায় রামিজ। গিয়ে আরও এক দফা বিস্ফারিত নয়নে তাকিয়ে থাকে একটা গর্তের দিকে। জায়গাটা ফাঁকা, গর্তের ভেতরে বিড়ালটা আর নেই। অথচ এইখানেই সেই বিড়ালটাকে রতন নিজের হাতে মাটি চাপা দিয়েছিল। 7-5 ভাবতে ভাবতে পিছিয়ে আসছিল রামিজ। হঠাৎ তখনই পেছন থেকে একটা বিড়াল শব্দ করে পাশ কাটিয়ে ছুটে বেরিয়ে গেল। দৃশ্যটা দেখে রামিজের মূর্ছা যাওয়ার অবস্থা হলো। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে হন্তদন্ত হয়ে আবার গাড়িতে চেপে বসল। আজ সারাটা দিন আতঙ্কে কেটেছে রামিজের। এই প্রথমবার সে এতটা ভয় পেয়েছে, তাও আবার একটা বিড়ালকে। এতদিন সে এত অন্যায় করেছে, জুলুম করেছে, কত লোকের উপর কতজনের জমি দখল করেছে, এমনকি প্রাণও নিয়েছে। তার হিসাব রামিজের নিজেরও মনে নেই। অথচ শেষ বয়সে এসে কিনা একটা সামান্য বিড়ালের জন্য তার ভেতরে ভয় কাজ করছে। রামিজের সত্তা হা হা করে একটা তাচ্ছিল্যের হাসি হেসে ওঠে রামিজের কাপুরুষতা দেখে। রামিজ নিজেকে শক্ত করে অভয় দেখিয়ে বলে, ধুর, একটা বিড়াল আর এমন কি করবে? ওদেরকে নিশ্চয়ই বন্যপ্রাণীতেই মেরেছে। কিন্তু কাঁধের উপর দাঁতের দাগগুলো যেভাবে বসানো ছিল, তা একটা বিড়ালের পক্ষে কখনোই সম্ভব নয়। রামিজের আজ শরীরটা খুব একটা ভালো লাগছে না। হয়তো সারাদিনের অহেতুক চিন্তা তার মস্তিষ্ককে দুর্বল করে দিয়েছে। টেনশন কমাতে কয়েকটা বিলেতি বোতল নিয়ে বসেছে সে। আজ তার আকণ্ঠ পান করতে ইচ্ছা করছে, করলেও তাই। সন্ধ্যা থেকে লাগাতার একের পর এক গ্লাস সমানে গলাধকরণ করে চলেছে সে। কিন্তু তারপরও কোনোভাবেই মাথা থেকে বিড়ালের চিন্তাটা দূর করতে পারছে না। রাত খানিকটা গভীর হতেই বোতলের পানিও শেষ হয়ে আসলো তার। রাত এখন অনেক বাকি, বোতল লাগবে আরো। টলমলো পায়ে তার সহচর আকাশকে ফোন করল। আকাশ, আমার জন্য কয়েক বোতল মদ নিয়ে আয় তো, এক্ষুনি আনবি, ঠিক আছে? রামিজ কলটা কেটে দিয়ে শেষ গ্লাসটা হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে আকাশের। মিনিট 20 পর দরজায় কলিং বেলের আওয়াজ পড়তেই রামিজ হনহনিয়ে গিয়ে দরজা খুলে দেখল আকাশ একটা নীল রঙের ব্যাগ হাতে দাঁড়িয়ে রয়েছে। মুখে তার চওড়া হাসি। রামিজ টলমলো গলায় প্রশ্ন করল, কিরে, এনেছিস? এতক্ষণ লাগে আনতে? বাইরে থাকা আকাশ শুকনো ঠোঁটের কোণে বাঁকা একটু হাসি ফুটিয়ে বলল, আরে ভাই, চিন্তা করেন কেন? মাংস আনতে তো যায়নি, একটু লেট তো হবেই। এই নিন,
একেবারে কড়া জিনিস। ভাই, এত বড় বড় দুটো বোতল আপনি একাই খাবেন? এত কষ্ট করে এত রাতে নিয়ে আসলাম, আমাকে একটু দেবেন না? খাবি? আয় তাহলে। আক্কাস আবার হাসল, তারপর বোতল দুটো নিয়ে ভেতরে প্রবেশ করল। রমিজ তার আগের জায়গাতেই এসে আক্কাসকে দুটো গ্লাস দেখিয়ে বলল, নে ঢাল দেখি। আক্কাস বোতলের মুখ খুলে দুটো গ্লাসে রঙিন পানীয় ঢেলে একটা গ্লাস এগিয়ে দিল রমিজের দিকে। রমিজ চুমুক দিয়ে খানিকটা উদাসীন হয়ে বলল, আমার দলে কাজ করবি আক্কাস? কি থেকে কি হয়ে গেল! একদিনে আমার দলটা কর্পূরের মতন উবে গেল রে। সব শুনেছি আমি। রতন, সজীব আর কুদ্দুস ভাই, এই তিনজনকে এভাবে কে খুন করলো? আপনি কি কাউকে সন্দেহ করছেন ভাই? না রে, আমার এত এত শত্রুর ভিতরে কাকে সন্দেহ করব আমি? তবে আজ সকালে মর্গে যাওয়ার পর, লাশগুলো স্বচক্ষে দেখবার পর আমার যা মনে হচ্ছে, অমনভাবে খুন করা কোনো মানুষের কম্য নয়, বুঝলি? পুলিশে তো আপনাকে সন্দেহ করছে। আপনি নাকি প্ল্যান করে হত্যাগুলো করেছেন। ওই ওদের কথা বাদ দে, ওদের কাজই সন্দেহ করা। আমার এত কষ্টে গড়া দলটাকে আমি কিনা খুন করব? এই লাইনের লোকটা না চারটিখানি কথা। কত কষ্ট করে সব কিছু শেখালাম এদের, আর এক রাতে সব কটা চলে গেল। খুবই খারাপ লাগছে ওদের জন্য। আপনার তো উচিত ওদের সাথে থাকা। কেমন করে থাকবো? ওরা তো আর বেঁচেই নেই। তাহলে আপনারও উচিত মরেই যাওয়া। ধুরা, আমি মরবো কেন? আমি আবার নতুন করে দল বানাবো। আর কুদ্দুস মরে যাওয়াতে ভালোই হয়েছে। আমার ধান্দাতে বেশি ভাগ বসাতে চাইতো সব সময়। পাপ করলেন আপনি। আপনার জন্যই বিড়ালটাকে মারলো ওরা, আর আপনি কিনা এখন ওদেরকে শাপ দিচ্ছেন। রমিজ আক্কাসের মুখের কথাটা শুনে খানিকটা হক চকিয়ে উঠল। তারপর খানিকটা আক্কাসের দিকে ঝুঁকে পড়ে বলল, বিড়াল মরার খবর তুই কি করে জানলি? আমি সব জানি বস। এই তুই এখন যা, অনেক রাত হয়েছে, কাল দিনের বেলা আসিস। আপনার না একা একা ভয় লাগছিল, তাই জন্যই আমি আসলাম। আমার ভয় লাগছিল? তোকে কে বলেছে? তুই এখন যা, আমি ঘুমাবো। পেটে মাল পড়ে সব ভুলভাল বকছিস এখন। বড় ভাই, এতগুলো প্রাণ হজম করে আপনার ঘুম আসবে? তার চাইতে বরং ওই বোতলটা খুলি, কি ভাই? না, তোকে যেতে বলছি না, তুই এখন যা। আমি তো যাওয়ার জন্য আসিনি ভাই, আপনাকেও নিয়ে যেতে এসেছি। আমাকে মানে? এই তোর নেশা চড়ে গিয়েছে, যা এখন। বড় ভাই, আমার চোখের দিকে একটু তাকান দেখি, দেখুন তো কিছু দেখতে পান কিনা। রমিজ আক্কাসের চোখের দিকে তাকাতেই মুহূর্তেই নেশাগ্রস্ত চোখ চোরার নেশা কেটে গিয়ে সেইখানে জাঁকিয়ে বসল ভয়। আতঙ্কিত গলায় চেঁচিয়ে উঠল রমিজ, আকাশ, তোর চোখ দুটো অমন কেন? কি হয়েছে তোর চোখে? বড় ভাই, আর একটু ভালো করে দেখুন তো। রমিজ বড় বড় চোখ করে তাকালো আক্কাসের মুখের দিকে। তারপর লক্ষ্য করল আক্কাসের মুখাবয়ব ধীরে ধীরে বদলে গিয়ে আর একটা মুখাবয়বের রূপ নিচ্ছে। চোখের মণিচোরা কালোর পরিবর্তে হলুদ রঙে পরিণত হয়েছে। মুখটাও ধীরে ধীরে সুচালো হয়ে যাচ্ছে। রমিজ ভয় পেয়ে গিয়ে চিৎকার করে বলে উঠল, আকাশ, তোর কি হয়েছে? ধীরে ধীরে আক্কাসের মুখটা বদলে গিয়ে একটা বেড়ালের মাথাতে রূপান্তরিত হলো। শরীরটা আক্কাসের হলেও মুখটা একটা বেড়ালের। কালো মিশমিশে ভয়ঙ্কর একটা মুখমণ্ডল। রমিজ চেয়ার ছেড়ে উঠে কয়েক পা পিছিয়ে গিয়ে ভয়ে জড়ানো কণ্ঠে বলল, বিড়াল কোথা থেকে এলো? আকাশ কোথায় গেল? এইসব কি হচ্ছে?
নিজের মৃত্যুকে সামনে দেখে ভয়ে কুঁকড়ে গেল রামিজ। ভয়ে সেদিয়ে পুরো শরীর থরথরানি দিয়ে কাঁপছে তার। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বার করতে যেতেই আক্কাস ছুটে গিয়ে দেওয়ালের সাথে ঠেসে ধরল রামিজকে। তারপর ঘ্যার ঘ্যারে কণ্ঠে বলে উঠল, মন করে কোনো লাভ নেই, কেউ আসবে না এখানে। কি দোষ করেছিলাম আমি? মেয়রের গাড়ির ব্রেক খারাপ হলো আর তার অপরাধে বেদরক পিটিয়ে মারলি আমাকে। সেই দিন খুব চটপট করেছিলাম বাঁচার জন্য। আমাকে তো মারলি, সাথে আমাকে যে বাঁচার জন্য যে মানুষটা আসলো তাকেও মানুষের মতন মারলি। তুই না তোর সাঙ্গ পাঙ্গদের খুব মিস করছিলি। দুঃখ পাস না, একটু পরে দেখা হয়ে যাবে, আমি সেই ব্যবস্থা করে দেব। রামিজ আর কোনো কথা না বলে সন্তর্পণে শার্টের নিচে থাকা কালো রঙের 9mm এর হ্যান্ডগানটা বের করে সপাটে কয়েকবার ট্রিগার চেপে ধরতেই আব্বাস ছিটকে কয়েক হাত দূরে সরে গেল। শরীর থেকে রক্ত পড়ছে, কিন্তু আক্কাসের ভেঙে পড়ার কোনো ছাপ সে দেখতে পাচ্ছে না। আবারও হ্যান্ডগানটা তুলে পরপর সব কটা গুলি তাক করলো আক্কাসের দিকে, কিন্তু আক্কাস হো হো করে হেসে উঠল, বলল, আর কবার মারবি আমাকে? ওটা প্রাণ শেষ করার হাতিয়ার। অশরীরীকে মারার মতন ক্ষমতা ওটার ভিতরে নেই। কথাটা বলেই আক্কাসের শরীর ছেড়ে কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে একটা বিভৎস শরীর বেরিয়ে আসলো। শরীর থেকে মাংস পচে গিয়ে ভেতরের হাড়গুলো দেখা যাচ্ছে। রক্ত মাংসের চোখগুলো নিকষ কালো আধারে ঢাকা। রামিজ শুকনো গলায় কয়েকবার ঢোক গিলে বেড়ালটার দিকে আবার হ্যান্ডগানটা তাক করতেই বেড়ালটা এক লাফে রামিজের কাঁধে উঠে কামড় দিয়ে বসল। রামিজ অসহনীয় যন্ত্রণাতে একটা চিৎকার দিয়ে উঠে বিড়ালটাকে দু হাতে শক্ত করে চেপে ধরে সরিয়ে দিতে চাইল, কিন্তু বিড়ালটা তার সমস্ত শক্তি দিয়ে রামিজের গলায় সদন্ত দুটো বসিয়ে রেখেছে। যেন আজন্ম প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছে তার শরীরে। রামিজ শেষ চেষ্টা করতে শরীরের সমস্ত শক্তি দিয়ে বিড়ালটাকে হ্যাচকা টান দিতেই বিড়ালটা সরে গেল। অদূরে দাঁড়িয়ে থাকা বিড়ালটার মুখে একটা মাংসপিণ্ড দেখে রামিজ চিৎকার করে নিজের গলাটা চেপে ধরল। গলার কণ্ঠনালী নেই তার। ভয়ে চিৎকার দিতে গিয়েও বের হলো না কোনো শব্দ। গলা চেপে ধরে মাটিতে শুয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তারপর সামনে দাঁড়িয়ে থাকা এক জোড়া চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো রামিজের শরীরটা শান্ত হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। রামিজের ছটফট করতে থাকা শরীরটা এখন নিস্তেজ হয়ে পড়ে রয়েছে মেঝের ওপর। গলার কাছের ক্ষতস্থান থেকে অঝরে তাজা রক্ত বেরিয়ে এসে গোটা মেঝে ভাসিয়ে দিচ্ছে। পরদিন টিভিতে একটা সংবাদ শিরোনামে একজন সংবাদ পাঠিকার বয়ানে, একই দিনে ভিন্ন ভিন্ন স্থানে 4 মানুষের রহস্যজনকভাবে খুন। তবে খুনগুলো আলাদা আলাদা স্থানে হলেও মৃত ব্যক্তিদের শরীরের ক্ষতচিহ্ন দেখে পুলিশ সন্দেহ করছে খুনি একজনই। তবে সে মানুষ নাকি কোনো হিংস্র জানোয়ার তা নিয়ে এখনো চলছে তদন্ত। ঘটনার বিস্তারিত শুনতে পরবর্তী সংবাদের সাথে থাকুন। সকালে প্রাতরাশের টেবিলে দুজনে মিলে প্রাতরাশ করছিলাম। এমন সময় সংবাদটা শুনে সুমি বলে উঠল, আমার তো মনে হচ্ছে ওগুলো কোনো জঙ্গলি জানোয়ারের কাজ। তবে হঠাৎ করে শহরে মাংসাশী জানোয়ারের উৎপাত হলে কি করে? আমার তো ভয় লাগছে গো এখন। 2 দিনে 4 মানুষ নৃশংসভাবে খুন, তাও আবার ওভাবে কামড়ে। নিশ্চয়ই কুকুরই হবে। অবলা প্রাণীগুলোকে দোষ দিয়ে আর কি করব? দোষ তো আমাদেরই। আমরা যদি আমাদের বেঁচে যাওয়া খাবারগুলো ফেলে না দিয়ে ওদেরকে খেতে দিতাম, তাহলে হয়তো ওরা এতটা হিংস্র হতো না।
যেখানে ক্ষুধার জ্বালাতে মানুষ পশু হয়ে যায়, সেখানে অবলা জানোয়ারগুলোর আর কি দোষ? সুমি, সব খুন পেটের ক্ষুধার জন্য হয় না। কিছু কিছু খুন অতীতের হিসাব মেটাতেও হয়। মানে? ও কিছু না কিছু না। আচ্ছা, আমি একটু বেরোবো এখন। কথাটা বলে উঠে গেলাম। স্টোর রুমে রাখা বরফে জড়ানো বিড়ালটাকে কবর দিতে হবে। ওর যে অসমাপ্ত কাজগুলো এখন শেষ। সুমি যদি লক্ষ্য করত তাহলে হয়তো দেখতে পেত আমার ঠোঁটে বহুদিন পর আনন্দের হাসি ফুটে উঠেছে। না, সেই হাসিটা সাধারণ কোনো হাসি নয়, বরং কিছু মানুষরূপী অমানুষের প্রাপ্য সাজা পাওয়ার আনন্দের হাসি। এতক্ষণ তোমরা শুনছিলে আশিক মাহমুদের লেখা ভৌতিক গল্প কালো বিড়ালির আতঙ্ক। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন কথক, লেখক এবং বয়োজ্যেষ্ঠ চরিত্রে ছিল শুভম। রামিজ এবং অজ্ঞাত ভদ্রলোক হিসেবে ছিল তনয়। রতনের ভূমিকায় ছিল রাজ। সজীব, মেয়র এবং আক্কাসের ভূমিকায় ছিল সম্রাট। কুদ্দুসের চরিত্রে অভিনয় করেছে পলাশ। সুমি সংবাদ পাঠিকা এবং গল্পের সূত্রধর হিসেবে ছিলাম আমি, মৌমিতা। আমাদের পোস্টার করেছে শুভম এবং আবহ মিক্সিং সহ সামগ্রিক সম্পাদনায় ছিল দেবদত্ত। কেমন লাগলো আজকে আমাদের নিবেদন? কমেন্টস করে জানিও কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, শুধু গল্প শুনেছ, একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবার আমরা ফিরবো খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থেকো লাইসেন্স টু থ্রিল। শুভরাত্রি।